এটা যে মহকুমাতেই হোক না কেন, তার যে মহকুমা কেন্দ্র সেখানেই আয়োজিত হতে আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু আমার কাছে এটা দেখে সত্যি এটা আনন্দের অনুভূতির বিষয় হয়েছে। উদয়পুর মহকুমার গণতান্ত্রিক শক্তি তারা উদয়পুর শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাগমার মতো একটা গুরুত্বপূর্ণ, আমি তো বলবো অন্যতম রাজনৈতিক কেন্দ্র, এখানে সাহসে ভর করে এই এলাকার মানুষের উপর আস্থা রেখে সভা সুন্দর সমিতির মতো যারা ত্রিপুরার তফসিলি অংশের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাদের রাজ্য সম্মেলন এখানে তারা আয়োজন করছেন। এটা অসাধারণ একটা পদক্ষেপ এখানকার নেতৃত্বের, সেটা আমি বলবো। এবং এটা তারা করবার সাহস দেখিয়েছেন, তার মূল ভিত্তি হচ্ছে এই বাগমা এলাকার মানুষের উপর তাদের আস্থা। অতীত ঐতিহ্যের সাথে সাযুজ্য রক্ষা করে বাগমার গণতান্ত্রিক মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই বিশ্বাসের উপর ভিত্তি করেই বাগমায় এই সম্মেলন করার সাহস উদয়পুরের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেখিয়েছেন। এবং যে আয়োজন এখানে আপনারা করেছেন এবং আপনাদের যে উপস্থিতি, সব মিলিয়ে আমার যা মনে হচ্ছে বাগমার মানুষদের বড় অংশ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম তার সাথে যুক্ত, অথবা আন্দোলন সংগ্রামে যুক্ত না, কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ভালোকে ভালো মন্দকে মন্দ এই অবস্থান নেন এই সমস্ত অংশের মানুষ। তারা তপশিলি অতপশিলি নির্বিশেষে, উপজাতি অনুপজাতি নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি এর জন্যে বাগমার গণতান্ত্রিক অংশের মানুষদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই সহযোগিতা ছাড়া এত বড় সম্মেলন এখানে আয়োজন করা সম্ভব হতো না। আমার বিশ্বাস এই যে ঐতিহ্য বাগমার মানুষ অব্যাহত রাখবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নেবেন। এই সম্মেলনকে ভিত্তি করে প্রতিনিধিরা তো আছেনই, তার বাইরেও এটা ভালো অংশের জনগণ উপস্থিত হয়েছেন। কেন তারা এসছেন, কি তাদের আগ্রহ? এখানে তো টাকা পয়সা জামা জুতা এগুলি কিছু তারা পাবেন না। এবং যারা এসছেন প্রতিনিধিদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা আছে আপনাদেরই পয়সায়। আপনাদের কিন্তু এক কাপ চাও তারা দিতে পারবেন না, এবং এই প্রত্যাশা নিয়েও আপনারা আসেননি। কিন্তু আপনারা এসছেন, দেশের অবস্থা কি যাই না, একটু শুনি না, একটু বুঝবার চেষ্টা করি। এবং আমাদের রাজ্যের অবস্থা কি এটাও তো আমাদের বুঝতে হবে। এবং এটা শুধু বুঝলে হবে না, এই ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যারা যুক্ত, আমাদের সভা সুন্দর সমিতি সহ তাদের যেমন নেতৃত্ব, অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, তারাও উপস্থিত থাকবেন, কথাবার্তা বলবেন তাদের অভিজ্ঞতার নিরিখে। কাজটা কি কি আমাদের করতে হবে, পরিস্থিতি যা চলছে এ তো ভালো না। কাজেই এটাও বুঝে নিয়ে যার যার অবস্থান থেকে একজন নাগরিক হিসাবে, সৎ নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে আপনার ভূমিকা কি হবে এটা বুঝে নেওয়ার জন্যই তো আপনারা এসছেন। এটা ভাবনায় রেখে আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, সংক্ষিপ্ত পরিসরে এই যে বিষয়গুলির কথা আপনারাও জানতে চান, আমাদেরও মনে হয় এগুলি আমাদের বলা উচিত, এই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। জিনিসপত্রের দরদাম শুধু ত্রিপুরায় বাড়ছে বা বাগমায় বাড়ছে মনে করলে ভুল করবেন, সারা ভারতবর্ষে বেড়েই চলেছে। এই দামটা কমাবার দায়িত্ব কার? দাম বৃদ্ধির এই যে প্রচেষ্টা, এটাকে নিয়ন্ত্রণে রাখবার দায়িত্ব কার? যারা দিল্লি থেকে সরকার চালান তারা কারা? বিজেপি। তার পেছনে কারা? আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
এটি ফেসিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারী। এখন কালোবাজারি বন্ধ করছেন না, বেআইনি মজুতদারি বন্ধ করছেন না। বড় বড় ব্যবসায়ীরা বাজারের জিনিসের দরদাম তারাই ঠিকঠাক করেন তাদের মুনাফার স্বার্থের সাথে সঙ্গতি রেখে। বাগমা বাজারেও জিনিসের দাম বাড়ছে, কিন্তু বাগমা বাজারের যারা ছোট মাঝারি ব্যবসায়ী জায়গা জমি বন্ধক দিয়ে আগরতলায় গিয়ে মহারাজগঞ্জ বাজার থেকে যারা বড় বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে ধারে দেনা করে মাল আনেন। এই বাগমা বাজারের লোক কি ছোট মাঝারি দোকানদার, তারা কি জিনিসপত্রের দরদাম বাড়াতে পারেন? এটা বাড়াবার ক্ষমতা তাদের নেই। তারা নিজেরাও ভালো করে জানেন জিনিসের দরদাম যত বাড়বে মানুষের কেনবার ক্ষমতা কমবে, মানুষ কিনতে আসবেন না। মানুষ কিনতে না আসলে তাদের দোকানের জিনিস বিক্রি হবে না। বিক্রি না হলে পর ধার করে যে জিনিস আনলেন সে টাকা জমা দেবেন কি করে, পরিবার রক্ষা করবেন কি করে? তাই প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, এটা বড় বড় যারা পুঁজিপতি সারা দেশে আমাদের ত্রিপুরাতে, তারাই জিনিসপত্রের দরদাম বাড়াচ্ছে এবং পেছন থেকে সাহায্যটা করছে কে? সরকার। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের যা বক্তব্য, সেই জ্যোতি বসুর সময় থেকে শুরু হয়েছে। কেন্দ্রে ইন্দিরা গান্ধী ছিলেন, তার পরবর্তী সময় তো পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন বিজেপি সরকার এসছে। কি আমরা বলছি, অন্তত গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, আয় উপার্জন কম, তাদেরই তো সবচেয়ে অসুবিধা, তারাই সংখ্যায় বেশি। তাহলে এরা যাতে সস্তায় একই দামে, সব জিনিসের কথা কেউ বলছে না, স্নো, আলতার, পাউডার, আপনার সেন্ট, এগুলোর কথা তো বলছে না, সাজ সরঞ্জামের কথা বলছে না, খেয়ে পড়ে বাঁচবার জন্য চাল, ডাল, তেল, নুন সহ 13 থেকে 14টা 15টা সামগ্রী যা প্রত্যেকের লাগে, ধনীরও লাগে, মধ্যবিত্তরও লাগে, গরিবেরও লাগে, এগুলো যদি রেশনের দোকানের মাধ্যমে সারা দেশে একই দামে, এবং এটা করতে গেলে পর কেন্দ্রের সরকারকে সাহায্য করতে হবে, ভর্তুকি দিতে হবে। আরে ভর্তুকি তো মন্ত্রীরা নিজেদের পকেট থেকে টাকা দেবেন না, সাধারণ মানুষ তারা যে বাজার থেকে জিনিসপত্র কেনাবেচা করেন তারাই তো সেখানে ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্সই তো সরকারের কোষাগারে জমা হচ্ছে, তার উপর ভিত্তি করেই তো বাজেট তৈরি হয়। তাহলে সেই বাজেট থেকে সেই মানুষদের তাদের জমা টাকার উপর ভিত্তি করে আপনারা যারা ফুর্তি করার চেষ্টা করছেন, কোটি কোটি টাকায় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যে জাহাজ, হাওয়াই জাহাজ, সেই জাহাজ প্রধানমন্ত্রীর জন্য আপনারা কিনে দিচ্ছেন, সেই পয়সাগুলি খরচ না করে গরিব মানুষ তাদের অন্তত সস্তায় বাজার থেকে কম দামে রেশনের দোকানের মাধ্যমে এই 14-15টা জিনিস কিনবার জন্য একটু সাহায্য করতে পারেন না? করছে না, করবে না। এই সরকার গরিব, মধ্যবিত্ত, মেহনতি মানুষ তাদের স্বার্থের রক্ষক না। কালোবাজারি, বেআইনি মজুতদার বাজারে জিনিসপত্রের দরদাম উঠানামান নিজেরাই ঠিক করে মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করছে। এরা এই বিজেপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাতে তারা বারবার জিতে আসতে পারে, ভোটের আগে এই কোটি কোটি টাকা নামে বেনামে তারাই তাদের তহবিলে দিয়ে তাদেরকে জিতে আসতে সাহায্য করে। স্বাভাবিক কারণেই এই সরকার এদের নেওয়া এই জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে না, ফলে জিনিসের দাম বাড়ছে। এটা তো চলতে পারে না। আরে বিজেপি যারা করেন, বিজেপির সবাই কি কোটিপতি? আপনাদের এই বাগমা এলাকায় বিজেপি করার লোক তো আছে, কংগ্রেস থেকে একটা বড় অংশ গেছেন, আমাদের সঙ্গে বামফ্রন্ট সরকার থাকার সময় ছিলেন, তাদের একটা ছোট্ট অংশ যে যায়নি ঘটনা তা না। তাদের মধ্যে খোঁজ খবর করলে পরে দেখা যাবে গরিব, নিম্নবিত্ত, এটা মধ্যবিত্ত অংশও থাকতে পারে। তাহলে এরা তো বিজেপিতে আছেন, আর বিজেপির তো পুরনো লোক, কম থাকলে একটা ছিল, তারা তো কোটিপতি না, তারাও তো গরিব, তাদেরও তো এই সমস্যা আছে। তো কাজেই এই জায়গাটায় দাঁড়িয়ে দেশের সামনে এটা আজকে একটা বড় সড় সমস্যা, এবং এর জন্য দায়ী হচ্ছে বিজেপি সরকার। কাজ নাই,
রেগা বন্ধ প্রায়। শহরের মধ্যে কাজ করার জন্য বামফ্রন্ট সরকার রেগার আদলে একটা কর্মসূচি চালু করেছিলেন, 12 যেটার নাম ভারতবর্ষের কোন রাজ্য করেনি। এবং ত্রিপুরার এই যে সিদ্ধান্ত বামফ্রন্ট সরকারের সময় এটা সচকিত করেছে কি কেন্দ্রের সরকার, কি রাজ্যের অন্য দলগুলোর পরিচালিত সরকার। আরে ছোট্ট রাজ্য ত্রিপুরা, তারা এরকম দুঃসাহস দেখিয়ে শহরের মানুষ, নগরের মানুষ রেগার আদলে তারাও যাতে কাজ পায়, তারা এরকম কর্মসূচি চালু করে দিল। এটা কেন্দ্রীয় সরকারের উপর একটা দারুণ চাপ সৃষ্টি করেছিল। কাজ কোথায়? কাজ নাই। কাজ যদি না থাকে মজুরি নাই, মজুরি না থাকলে কেনবার ক্ষমতা নাই, কেনবার ক্ষমতা না থাকলে পরে অর্ধাহার অনাহার, মৃত্যু হচ্ছে, সন্তান বিক্রি করছে, রাজ্য ছাড়ছে, কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, ওখানে গিয়ে মারা পড়ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, ওখানে সমাধিস্থ করতে হচ্ছে। কি চলছে এটা মনে করবেন না ত্রিপুরার সমস্যা। রাজ্যে রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এটাই সমস্যা। চলবে তাহলে কিসের সরকার চলছে কেন্দ্রে, কিসের সরকার চলছে রাজ্যে? বেকার সমস্যা। স্বাধীনতার ৭৮ বছরের মধ্যে গত ১০-১১ বছর বিজেপি সরকার আসার পর থেকে বছরের পর বছর অতীতের রেকর্ড ম্লান করে দিয়ে বেকারের সংখ্যা বাড়ছে, অভাবনীয়, কোটি কোটি। এবং তার নির্দিষ্ট সংখ্যা কেন্দ্রের সরকার লুকিয়ে রাখছে, সত্য তথ্য দিচ্ছে না। পার্লামেন্টের মধ্যে বেকার সমস্যা সরানোর জন্য কোনো আলোচনা নাই, কথাই বলে না। কেউ কথা বলতে চাইলে তাদের কথাও বলতে দেয় না। কি চলছে? টাকার দাম স্বাধীনতার ৭৮ বছরে বিজেপি দুঃশাসনে সবচাইতে নিচে চলে গেছে। এটার বুঝবার দৃষ্টান্তটা কি? ডলার, আমেরিকার টাকা সারা পৃথিবীর বাজারে ঘোরে এবং এটাকে স্বীকার করে নিয়েছে আমাদের দেশও। সেই $1 কিনতে আমাদের দেশের যে টাকা 90 টাকা উপর সেখানে দিতে হয়, তাদের $1 আমাদের দেশের 90 টাকার উপর দিয়ে তাদের $1 কিনতে হয়। এটা কি সমৃদ্ধির লক্ষণ? লজ্জা হয় না যারা দিল্লি থেকে সরকার চালান? এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমাকেও আপনারা মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালনের জন্য সুযোগ করে দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার বছরে একবার দুবার করে মুখ্যমন্ত্রীদের ডেকে মিটিং করতেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, নানা বিষয়ে আলোচনা হতো। এরকম মূল্য বৃদ্ধি এবং টাকার দাম পড়ে যাওয়া এই সমস্যা আগেও ছিল, এখন তো অতীতের রেকর্ড মান করে দিয়েছে। তখন আমি দেখেছি এখন যিনি প্রধানমন্ত্রী বুক চাপড়ে গলা ফাটিয়ে যতক্ষণ সময় কথা বলার জন্য তার 3 গুণ 4 গুণ সময় নিয়ে তিনি বক্তৃতা করে প্রধানমন্ত্রীকে প্রায় ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য। এখন আপনি চুপ কেন? লজ্জা করুন আপনার? একটি কথা বলছেন না কেন? পৃথিবীর আর কোন রাষ্ট্র ডলার ভারতবর্ষের টাকার চাইতে বেশি টাকা দিয়ে তারা কিনছে? নাই। আমার চোখে অন্তত এরকম কোন তথ্য কোন পত্রপত্রিকা আমি দেখিনি গত 6 দিন 7 দিনের মধ্যে। আপনার যদি চোখে যদি পড়ে থাকে দয়া করে আমি ফিরে যাওয়ার সময় বললে আমি সেই পত্রিকা বের করে দেখব। কোথায় আমরা যাচ্ছি? কি চলছে দেশের অবস্থা? কেন্দ্রের সরকার, আপনার শ্রমিকরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে সংগঠন করার, দাবি দাওয়া রাখার, আন্দোলন করার, মালিকের উপর চাপ সৃষ্টি করার, বেঁচে পড়তে থাকার জন্য অধিকার আদায় করেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বাধ্য হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পর প্রায় 30-40 বছর লড়াইয়ের মধ্য দিয়ে ওই যে অধিকারগুলো তার সাথে আরো নতুন নতুন অধিকার আদায় করেছেন। স্বাভাবিক, এটাই তো স্বাধীনতা। এখন কি দেখা গেল? এটাকে সংহত করা, সমৃদ্ধ করা, আরো নতুন বিষয় যুক্ত করা, যাতে শ্রমজীবী অংশের মানুষ, শ্রমিক শ্রেণী কলে কারখানায়
যেখানেই তারা কাজ করছে তারা যাতে মানুষের সম্মান নিয়ে বেঁচে পড়তে থাকতে পারে। উল্টো বিজেপি সরকার তারা এরকম 29টা 30টা অধিকার আইন বাতিল করে, হরণ করে নূতন 4টা কোড তৈরি করেছে। তাদের ভাষায় কোড, আসলে এগুলি তাদের মতো করে 4টা আইন, এবং সেই আইন মূলত কলয় কারখানার বড় বড় যে ব্যবসায়ী কোটিপতি তাদের মুনাফা অর্জনের সুবিধার্থে শ্রমিকদের ঠকাবার জন্য, শোষণ করবার জন্য, নির্যাতন করবার জন্য, আন্দোলন সংগ্রাম করার যে অধিকার তা যাতে তারা ভোগ করতে না পারে তাদের সুবিধা করে দেওয়ার জন্য এই 4টা কোড তৈরি করে দিয়েছে। এটা কি হলো? এটা গরিবের শত্রুতা, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে শত্রুতা বাঁধছে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে শ্রমিকদের জাতীয় স্তরের 10টা 12টা সংগঠন, তার সঙ্গে প্রায় 12 থেকে 15টা ফেডারেশন, বিভিন্ন কর্মচারীদের সম্মিলিত তাদের যে সংস্থা, তারা ঠিক করেছে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ভারত বন্ধ তারা করবে। এটা হতে বাধ্য, এটা হতে বাধ্য। কাজেই কৃষকদের অবস্থা কি? এখনো আমাদের দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কিন্তু জমির বড় অংশ 45 থেকে প্রায় 55% অল্প কিছু আপনার জমিদার, যোদ্ধার এবং বড় বড় পুঁজির মালিক তাদের হাতে কেন্দ্রীভূত। এতেও তারা সন্তুষ্ট না, তারা পুরো জমির উপর কর্তৃত্ব চায়, আধিপত্য চায়। তাদের স্বার্থে অতীতের সমস্ত নিয়ম কানুন পদ্ধতি আইন এগুলি উপেক্ষা করে ক্যান্ডিডেট বর্তমান বিজেপি সরকার, এই বড় বড় পুঁজিপতিরা তারা যাতে এই জমিগুলো কুক্ষিগত করতে পারে তার জন্য তাদেরকে সুযোগ করে দিচ্ছে। 1 টাকা 2 টাকা 4 টাকার বিনিময়ে শত শত হাজার হাজার বিঘা জমি বড় বড় পুঁজিপতি আরএসএস বিজেপির যারা সমর্থক তাদের কাছে দিয়ে দিচ্ছে। আমাদের ত্রিপুরা তো আরম্ভ করেছে এই বিজেপি সরকার আসার পর। সাধারণ গরিব কৃষক ধার দেনা করে তারা যে ফসল ফলাচ্ছে, বাজারে যখন বিক্রি করতে যাচ্ছে, ন্যূনতম দাম যেটা না পেলে পর ফসল ফলাবার জন্য তার যে খরচ হলো, খরচের টাকাটাই উঠবে না। সরকারের কোনো দায়িত্ব নাই। এরা তো মানুষ, এদের শ্রমের বিনিময়ে আমাদের মুখের অন্ন যারা তৈরি করছেন তারাও না হারে দিন কাটাচ্ছে। তাদের বাঁচাবার জন্য তারা যখন বাজারে ফসল বিক্রি করতে আসে, অন্তত উৎপাদন খরচ নির্বাহ করে তারপরও 2-3 মাস খেয়ে পরে বাঁচতে পারে, বাড়িতে ছেলে মেয়ে নিয়ে। সেই দামটা নির্ধারণ করার দায়িত্ব কার? কেন্দ্রের সরকারের। এবং কেন্দ্রীয় সরকার থেকে উদ্যোগ নিয়ে রাজ্যে রাজ্যের সরকারগুলোকে সঙ্গে নিয়ে এদের কাছ থেকে যদি কিনবার ব্যবস্থা করা না হয়, দাম নির্ধারণ করে দিলে কি লাভ হবে? করছে না। কাজে এই যে বিষয়গুলো যে বলছি, এগুলো তো কল্পিত কথা না যে আপনারা কমিউনিস্ট, তারা বিজেপি, এর আগে কংগ্রেস, কাজে আপনারা তো তাদের বিরুদ্ধে বলবেনই। আরে বলার জন্য তো তথ্য লাগবে, বাস্তব অভিজ্ঞতা লাগবে, জীবনের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে হবে। না হলে আমি বললে পরে আপনারা শুনবেন কেন? এই কষ্ট করে ঠান্ডায় যখন ঘরে থাকা যায় না, সেখানে আপনারা মাইলের পর মাইল হেঁটে দূর থেকে পকেটের পয়সা খরচ করে কেন আমাদের কথা বলবার সুযোগ দিয়েছেন বা শুনবার জন্য এসছেন? এই বিষয়গুলো বুঝবার জন্য এসছেন। এখানে যদি কল্পিত অসত্য তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলে আসবেন কোনোদিন? আমি তো, আমার মনে হয় আজ থেকে বছর 3 আগে এই বাজারের শেডে এই এডিসিতে তীব্রামতা যখন দখল করলো, তারপরে আমাকে মিটিং করার জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর 2.5-3 বছরের ব্যবধানে আবার আপনাদের এখানে আসলাম। আমার আসতে ভালোই লাগছে। তাহলে এই যে ঘটনা চলছে, এতে কি দেখা যাচ্ছে? দেশের মধ্যে এরা ছোট্ট একটা অংশের স্বার্থ রক্ষা করা যারা বড় বড় পুঁজিপতি, একচেটিয়া পুঁজি যাদেরকে বলে, ভারতবর্ষের বাজার, ভারতবর্ষের বাইরের বাজারও তারা লুণ্ঠন করার চেষ্টা করছে, এদের স্বার্থ রক্ষা করছে। বড় বড় যোদ্ধার, জমিদার, রাজন্য শাসন নাই, নানা সুযোগ দিয়েছে কংগ্রেস সরকার তাদেরকে, যেটা পুরোপুরি ধ্বংস করা উচিত ছিল। সামন্ত শোষণের যে অবশেষ, এটাকে ধ্বংস করে সমস্ত জমি
তাদের সিলিংয়ের বাইরে উদ্ধার করে আমাদের দেশের ভূমিহীন, ক্ষেতমজুর, গরিব কৃষক, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের হাতে তুলে দেওয়া দরকার ছিল। তাহলে পরেই প্রকৃতপক্ষে যথার্থ অর্থে পুঁজির বিকাশ হতো, পুঁজিবাদেরও একটা বিকাশ হতো, যার উপর ভিত্তি করে আমাদের মানুষের জীবনের যে যন্ত্রণাগুলো তার খানিকটা লাঘব হয়তো হতো এবং এত সমস্যার সমাধান না। তারা এই ব্যবস্থাতেই ঠিকঠাক করতেন ভবিষ্যতে কোন পথে তারা যাবেন। করলো না তো। কাজেই এই পরিস্থিতিতে লক্ষ্য কি করা যাচ্ছে, এই ছোট্ট একটা অংশ 100 জনের মধ্যে 7-10 জন বাদ দিলে পর বাকি 80-85 ভাগ মানুষ তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একের পর এক এই সরকারটা কেন্দ্রে বসে সিদ্ধান্ত নিচ্ছে। এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হচ্ছে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ এবং আমাদের মায়েরা, বোনেরা। তফসিলি অংশের মানুষ সারা ভারতবর্ষ মতো কত? 16.8 ভাগ, প্রায় 17 ভাগ। উপজাতি অংশের মানুষ 8.8 ভাগ, প্রায় 9 ভাগ। এই দুটো একসাথে করলে পর 25 থেকে 26 ভাগ হবে 100 জনের মধ্যে। ভারতবর্ষের লোক সংখ্যা কত? 140-41 কোটি। 140-41 কোটির মধ্যে এরা যদি 26 ভাগ হন তাহলে ভাবতে পারছেন 30 কোটির উপর মানুষ তপশিলি, উপজাতি। পৃথিবীর কয়টা রাষ্ট্রের মধ্যে এত বিরাট জনসংখ্যা নিয়ে সেই রাষ্ট্র চলছে? এবং তপশিলীদের কথাই যদি আমি বলি, তাদের সংখ্যা 20 থেকে প্রায় 25 কোটির মতো হবে। এরাই সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছেন। উপজাতিরা হচ্ছেন, আমাদের মায়েরা, বোনেরা হচ্ছেন। মনোবাদী দৃষ্টি, এরা তো আমাদের দেশের সংবিধান স্বাধীনতার পর যখন তৈরি হয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তারা এর বিরোধিতা করেছে। তারা বারবার বলবার চেষ্টা করেছে মনুসংহিতাকে ভিত্তি করে আমাদের দেশের সংবিধান তৈরি করতে হবে। অদ্ভুত ঘটনা, এদের কোনো স্বাধীনতা সংগ্রামে ভূমিকাই ছিল না। ব্রিটিশের পায়ে তেল মেখেছে স্বাধীনতা সংগ্রামী যারা, তাদের পিঠে ছুরি মেরেছে বিশ্বাসঘাতকদের মতো। তারপরেও সংবিধান তৈরি করবার সময় যেহেতু তাদের একটা সংগঠন আছে, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল। এটাই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। সেখানে গিয়ে তারা বলছে মনোসংহিতার আদলে সংবিধান তৈরি করতে হবে। তার অর্থটা কি? মহিলাদের মানুষ বলে এরা মনে করে না মনোসংবিধান। ঘরে থাকবে, সন্তানের জন্ম দেবে, তাদেরই বড় করবে, বাড়িঘর নিকাবে, রান্নাবান্না করবে, পুরুষের সেবা করবে। তাদের কোনো দাবি নাই, কোনো অধিকার নাই, ঘরের বাইরে যেতে পারবে না। কিসের গণতন্ত্র, কিসের প্রতিবাদ, কিসের দাবি দেওয়া? এটা কথা হলো? একটা পাখির দুটো পাখা আছে। বিবেকানন্দ বলেছিলেন তার একটা পাখা পুরুষ, একটা পাখা হচ্ছে মহিলা। একটা পাখা যদি দুর্বল হয়, এটা যদি উড়তে না পারে, তাহলে পাখিটাই তো উঠতে পারবে না। তাহলে দুটো পাখাই রাখতে হবে। এটা বুঝাবার জন্য সমাজের অবস্থা। বিবেকানন্দ কত বয়স? 39 বছর বয়সে মারা গেছেন। আমাদের দেশের সামনে, পৃথিবীর সামনে নানা ধরনের দৃষ্টান্ত দিয়ে প্রকৃত অর্থে যারা মানুষ, তাদের কাদের পক্ষে দাঁড়ানো উচিত এবং কি ভূমিকা নেওয়া দরকার সেটা বলতে গিয়ে এটা বলছিলেন, মহিলাদেরকে পুরুষ থেকে আলাদা করবে না, তাদেরকে অসম্মান করবে না, তাদেরকে ছোট করে দেখবে না, তাদের বাদ দিয়ে আমাদের সমাজটা। এরা আমাদের মায়ের জাত। আজকে মনুসংহিতা এটার তীব্র বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? দলিত অংশের মানুষ, এর মধ্যে তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ। এদের জন্মই হয়েছে, এদের বক্তব্য মনুসংহিতার আদলে সেবা করার জন্য, পদসেবা করার জন্য, দাবি করার জন্য না, অধিকার জানাবার জন্য না, আন্দোলন সংগ্রাম করার জন্য না। এবং সেবা করতে গিয়ে যদি পালিয়ে যায় তাদেরকে আবার ধরে আনতে হবে। এবং যদি উলটপালট করার চেষ্টা করে তাদেরকে খুন করে দিল, এটার কোনো বিচার হবে না। মানুষ না, পশুর সামিল। এবং দেখা যাচ্ছে যেটা এদের শাসনে, যদিও সংবিধান তাদের কথা মতো হয়নি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান প্রণেতা কমিটি তীব্রভাবে তার বিরোধিতা করেছিলেন।
এবং এই সংবিধান তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, শুধু সংবিধানটা তৈরি করার জন্য এই সভাটা তৈরি করা হয়েছিল। বাকিদের প্রায় সবাই আজকের যে ভারতবর্ষের সংবিধান সেদিনের তার যে খসড়া তার পক্ষে তারা দাঁড়িয়েছিলেন। 1949-এর নভেম্বরে এটা গৃহীত হয়, 50-এর 26শে জানুয়ারি ভারতবর্ষে এটা লাগু হয় এবং সেই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস, একসময় প্রজাতন্ত্র বলা হতো, আরে প্রজা তো রাজার আমলে হয়, তারা বলতে বলতে অভ্যস্ত, আমরা এটার বিরোধিতা করি। প্রথম কিসের প্রজা, আপনারা রাজা নাকি? গণতন্ত্র, সাধারণতন্ত্র, তারপর থেকে শুরু হলো প্রজাতন্ত্র বাদ দিয়ে সাধারণতন্ত্র দিবস, আমি আপনি সবাই পালন করি। আজকে এরা মনুসংহিতা বাস্তবায়িত করতে পারেনি। আমরা শুনছি পত্রপত্রিকায় উঠছে, কিছু কিছু গবেষক বলছেন অত্যন্ত সন্তর্পণে সংবিধান তৈরির সময় তারা যেটা পারেনি, ব্যর্থ হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, এখন রাষ্ট্র ক্ষমতায় যে কোনো মূল্যে প্রবেশ করতে পেরে রাষ্ট্রটাকে যেমন নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, এই সংবিধানটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা নাকি নূতন আদলের সংবিধানের খসড়া তৈরি করছে, আর এটা হওয়ার সাপেক্ষে মূল যে বিষয়গুলো এগুলো প্রশাসনিক ক্ষমতার দৌলতে সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে এই আক্রমণগুলো কেন্দ্রীভূত করছে। আমি যে এতক্ষণ বললাম উপজাতি তফসিলি আমাদের মায়েরা বোনেরা ওই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা তাদেরকে নিষ্পেষণ করার চেষ্টা করছে। ত্রিপুরায় কি চলছে? এর যাত্রায় তো পৃথক ফল হবে না। দিল্লির যে বিজেপি সরকার, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বেই ত্রিপুরার বামফ্রন্ট সরকারটাকে উচ্ছেদ করবার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন। ছোট্ট রাজ্য, দুটা মাত্র লোকসভার মেম্বার, বিধানসভা 60 সদস্য, জয়ের পরে দিল্লিতে সমাবেশে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এবং বিভিন্ন রাজ্যের লোকদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তখন প্রধানমন্ত্রীকে কেউ কেউ জিজ্ঞেস করেছেন, আরে এটা একটা ছোট্ট রাজ্য, দুটো মাত্র এমপি, এটা জিতে এত হইহুল্লোড়ি করছে কেন আমরা? প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন, এই দুটো আসন নিয়ে চিন্তা করবেন না, এটা ভিন্ন ধরনের সরকার, বামফ্রন্ট সরকার। তারা কমিউনিস্টদের সরকার বলে, আমরা কমিউনিস্টদের সরকার বলি না। কমিউনিস্টদের নেতৃত্বে অন্যান্য বামপন্থী শক্তিকে নিয়ে সরকার, এটা একক কমিউনিস্টদের সরকার না। এরা দিল্লিতে কেন্দ্রের সরকার যে ভূমিকা নিয়ে চলবার চেষ্টা করছে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টি নিয়ে, উল্টো পথে, জনস্বার্থে, গরিবের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, পেছনে পরে অংশের মানুষের সাথে তারা তাদের রাজ্যে কাজ করার মধ্য দিয়ে দেশের সামনে দৃষ্টি আকর্ষণ করছে। আমাদেরকে বেকায়দায় ফেলে দিচ্ছে, জবাব দিতে পারছি না। যদিও সব চাহিদা মতো তাদের টাকা পয়সা আমরা দিচ্ছি না, ভালো কাজ করলো, তাদের ত্রুটি দুর্বলতা না থাকলো, ধরতে না পারলো অফিসার পাঠাচ্ছি, দেখো কি আমরা তো টাকা পাঠালাম ঠিকঠাক মতো করছে কিনা। অফিসাররা দেখে গিয়ে অন্য রাজ্যে যখন ঘুরতে যায়, সেই রাজ্যের লোকদের বলছে কি করে কেন্দ্রের সরকারের টাকা গ্রামে গঞ্জে খরচ করতে হয়, যাও ত্রিপুরায় দেখে আসো, শিখতে পারবে। এটা আরো মাথা খারাপ করে দিত। বলতে এরকম জায়গায় এই বামপন্থীদের নেতৃত্বে যা মুখে বসে আছে কমিউনিস্টরা, মার্ক্সবাদী কমিউনিস্টরা, এই সরকার চলতে দেওয়া যায় না। আয়তনে ছোট দেখছেন, আসন দুটো দেখছেন, কিন্তু দেশের 135-40 কোটি মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে ভিন্ন পথ দেখাচ্ছে। শোষণ বঞ্চনার হাত থেকে পরিত্রাণ পেতে গেলে পর কি করতে হবে? শুধু ত্রিপুরার বামফ্রন্ট সরকার না, রাজ্যে রাজ্যে এরকম বামফ্রন্ট সরকার করা যায় না? ওখানে তো মানুষই করেছে। তারা যদি পারে তাহলে আমরা উত্তরপ্রদেশে পারবো না কেন? কেরালা যদি পারে তাহলে আমরা মধ্যপ্রদেশে পারবো না কেন? পশ্চিমবাংলায় যদি পারে তাহলে আমরা রাজস্থানে পারবো না কেন? এই প্রশ্নগুলো সেখানে উঠছে। কাজে এটাকে তো দাবাতে হবে, এটা সর্বনাশ হবে, ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাবে। কাজে এই জায়গায় পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারটাকে তো কুপঘাত করেছে তৃণমূলের সঙ্গে, বাহ্যিক লড়াই কিন্তু ভেতরে সমঝোতা। কারণ বিজেপি একা পারছে না, তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাকটা কি? কাজেই তাদেরকে ঠেলে পেছনে একটা বাহ্যিক লড়াইয়ের চেহারা তৈরি করে বামফ্রন্টকে ক্ষমতা থেকে হটিয়েছে নানা ষড়যন্ত্র।
আপনার কেরালাতে চলছে প্রচন্ড রকম, কেরালার মানুষ মোকাবেলা করছেন। কাজে এই জায়গায় ছোট্ট ত্রিপুরা, তাকেই আমরা কেন সেখানে সরকার চালাতে সুযোগ দেব? তাই একে ক্ষমতাচ্যুত করা। তাহলে তো যে ভাষায় তারা কথা বলছে, যে কর্মসূচি তারা রূপায়ণ করছে, সাধারণ মানুষের দৃষ্টি তারা যেভাবে আকর্ষণ করছে, এটা করার তো সুযোগ থাকবে না। তাহলে কি হবে? আমাদের বিরুদ্ধে এই সুচালু আক্রমণগুলো একের পর এক যেভাবে আসছে, এই আক্রমণের তীব্রতা থেকে খানিকটা হলো রেহাই পাবো। কাজে দুটো আসন দেখছেন, আমরা নীতি দেখছি, আদর্শ দেখছি, কর্মসূচি দেখছি, দৃষ্টিভঙ্গি দেখছি। তারপর দেখা গেল বিজেপি নেতারা বলছেন, ও এত কিছু তো বুঝতে পারেনি, বলে এবার বুঝার চেষ্টা করুন। বুঝতে পারছেন? এরা এই সরকারটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যার ফাঁদ পেলে, প্রলোভনের ক্ষেত্র তৈরি করে, বিশেষ করে গরিব মধ্যবিত্ত মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তারা সরকারে গেছে। এখন রাজ্যের সরকারটা কি চলছে? কেন্দ্র থেকে আলাদা না, আরো খারাপ। সারা দেশে যা হচ্ছে অনেক আগে থেকেই এখানকার বিজেপি সরকার সেটাই করবার চেষ্টা করছে। কাজ নাই। আরে 94 দিন 95 দিন আমরা রেগার কাজ তুলেছিলাম, এখন 26 থেকে 30-32 দিন। আর এখন যে আইন হলো, এই আইনে তো এই 26, 30, 32 দিন যে কাজ পাচ্ছেন, এই আইন দেখিয়ে আইনের খাতাটা দাঁড়িয়ে এখন তো সে আইনটাই পাল্টে দিয়েছে। দাবি অনুসারে চাহিদা মতো কাজ সৃষ্টি করতে হবে, মজুরি দিতে হবে, না দিতে পারলে পর তাকে তার জন্য ভাতা দিতে হবে। এটা আইনে ছিল। বামপন্থীদের চাপে তখন 63 জন এমপি ছিল পার্লামেন্টের মধ্যে, যারা সমর্থন না করলে ডক্টর মনমোহন সিং কংগ্রেসের নেতৃত্বে সরকারই করতে পারেন না। এবং সেখানে চাপ দিয়েছিল, তুমি যদি এই ধরনের দৃষ্টি নিয়ে গ্রামের গরিবদের স্বার্থে কোনো কর্মসূচি না নাও, তাহলে পরে কিন্তু এই সরকারকে আমরা যে বাইরে থেকে সমর্থন করছি, আমাদের ডেকেছিলে মন্ত্রিসভায় যেতে, আমরা যাইনি, কিন্তু বাইরে থেকে আমরা সমর্থন করছি, ন্যূনতম কর্মসূচি তৈরি করতে আমরা ভূমিকা নিয়েছি। এর মধ্যে আমরা এই কথাগুলো বলেছি। এটা যদি তুমি কার্যকরী না করো, তাহলে এই সরকারকে কেন আমরা সমর্থন করব? প্রত্যাহার করে নেব। ভীত সন্ত্রস্ত হয়ে সরকার থাকবে না, তারা মন্ত্রিত্ব চালাতে চান, এরকম পরিস্থিতিতে সমঝোতা করে এই আইন তৈরি করেছিলেন। তাতে এই বিষয় কিন্তু অন্তর্ভুক্ত ছিল। নতুন আইন, যেটার বিরুদ্ধে আমরা কথা বলছি, সারা দেশে প্রতিবাদ উঠছে, সেই আইনের মধ্যে এর কোনো নিশ্চয়তা নেই। প্রকৃত অর্থে 125 দিন কাজের কথা তারা ঢক্কানিতে বাজাচ্ছেন, কিন্তু সরকারই বলে দিচ্ছে যখন ফসল ফলবে, কাটা ছেঁড়া হবে, সেই সময় রেগার কাজ গ্রামে থাকবে না। আরে সেই সময় রেগার কাজ না থাকলে পর মালিক মহাজন তাদেরকে সবচেয়ে কম মজুরিতে কাজে নিয়োগ করবে, করে লুণ্ঠন করবে। যদি রেগার কাজ থাকে, সরকারের অন্যান্য উন্নয়নমূলক দপ্তরের কাজ থাকে, শহরে টুয়েপের কাজ থাকে, তাহলে মালিকের জমিতে সে এর চাইতে কম মজুরিতে কাজ করবে কি করবে না তিনি ঠিক করবেন? করেননি, করবেন না, বরং বেশি মজুরি পেলে যাবেন। এটা বন্ধ করবার জন্য এখানে বলছে ওই সময়ে কোনো কাজ থাকবে না। এবং এই যে মজুরির টাকা, সেটা কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে দেওয়ার কথা ছিল, এখন এটা তুলে দিয়ে বলছে 100 টাকার মধ্যে 40 টাকা রাজ্য সরকারকে দিতে হবে, 60 টাকা কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের প্রস্তাব মতো কেন্দ্র কোনো কর্মসূচি নিতে বাধ্য না, চাইলেই তারা কাজের দিন বাড়াবে না। এবং এরা ঠিক করে দেবে এই রেগাতে কোথায় কি ধরনের কাজ হবে, হবে না। তাহলে বুঝতে পারছেন কোথায় চলে যাচ্ছে? হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা ত্রিপুরা সরকারের তরফ থেকে একটি কথা আছে, কথা তো দূরের কথা, তারা তো আগেই পুরনো আইন থাকতেই তো কাজ করছে না। কাজের পর মজুরি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। গত পূজার সময় যে 7-10 দিন কোনো জায়গায় রেগার কাজ হয়েছে, তারা আজও অনেক জায়গায় মজুরি পাননি। এখন ডেপুটেশন দেন, বিডিও অফিসে গিয়ে তালা লাগিয়ে দিচ্ছেন। পত্রিকা পড়ছি, এটা আমাদের তৈরি করা কথা না। আর এখন যে আইন হাতে তুলে দিল, যে কারণে চুপটি মেরে বসে আছেন ত্রিপুরার বিজেপি সরকার, কেন্দ্রের সরকার বিজেপি, তারা করেছেন, বিরুদ্ধে কি কথা বলবেন? চুপচাপ বলছেন আমাদের একটা সুযোগ করে দিলেন, পাচ্ছিলাম না এই সাধারণ গরিব মানুষের চাপের কাছে মুখ দেখাতে। তাহলে এই জায়গায় চলে গেল।
টুয়েপের কাজ কোথায় কাজ? এখানেও প্রায় 75 থেকে 80 দিনের কাজ হতো, এখন তো 10-12 দিনের কাজও হয় না। সরকারের 32 থেকে 36টা দপ্তর আছে। বামফ্রন্ট সরকার প্রত্যেকটা দপ্তরকে কাজে লাগাতো। রেগা, টুয়েপ এবং বামফ্রন্ট সরকারের 30 থেকে 32টা দপ্তর, তার মধ্যে প্রধানত গ্রামোন্নয়ন, পূর্ত দপ্তর। কোথায় কাজ? তাহলে কে এগুলোর ব্যবস্থা করবেন? কেন্দ্রের কোন নজরদারি আছে? রাজ্যে তো তাদেরই সরকার, তাদেরই দায়িত্ব। এরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে অর্ডার চলছে। আমি যেটা আগে উল্লেখ করলাম, সন্তান বিক্রি হচ্ছে, অস্বীকার করছে। তারপরে যখন চারিদিক থেকে হই হুল্লোড়ি হচ্ছে, তখন গিয়ে সন্তান উদ্ধার করে মায়ের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। প্রায় প্রত্যেক মাসে এরকম ঘটনা ঘটছে। চাকরি কোথায়? ঘরে ঘরে চাকরি, শূন্য পদ থাকবে না, নূতন পদ সৃষ্টি করবেন। কোথায় চাকরি? কেন্দ্রীয় সরকারি চাকরি দিচ্ছে না, চুক্তির ভিত্তিতে 6 মাসের জন্য নিয়োগ করছে, 6 মাস পরে বাতিল হচ্ছে, আবার নূতন করে চুক্তি হচ্ছে, এবং পুরো বেতন না। এই চুক্তির ভিত্তিতে কাজ মানে যে কাজ করছেন তাতে নিয়মিত চাকরি করলে যত বেতন পাওয়ার কথা তার চাইতে কম বেতন। আর্মি, সেনাবাহিনী, জীবনের বিনিময়ে যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছে, যার ধর্ম বর্ণের বিশেষে, তাদেরকে চুক্তির ভিত্তিতে নেওয়ার চেষ্টা করছে। কে প্রতিবাদ করছে? আমরাই প্রতিবাদ করছি, আর তো কেউ প্রতিবাদ করছে না। এটা নিয়ে পার্লামেন্টের মধ্যে পর্যন্ত আলোচনা করতে চাইছে না। এই হচ্ছে কেন্দ্রের নীতি। এই যে নেতৃত্ব, তারাই তো ত্রিপুরায় বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করে এই বিজেপি সরকারটা বসিয়েছেন। তারা এখানে কেন্দ্রের নীতির বাইরে গিয়ে একটা ইতিবাচক জনস্বার্থবাহী বেকারদের স্বার্থের সপক্ষে কর্মসূচি নেবেন, এটা আশা করতে পারেন? এটা আশা করা যায় না। বেকারি বাড়ছে, কোনো হিসাব নাই। চুক্তিতেও একটা প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে যে কাজে নেওয়া, সেটাও নিচ্ছে না। স্কুলে হেডমাস্টার মশাই নাই, বিভিন্ন সাবজেক্ট পড়াবার সমস্যা নাই, কলেজে প্রিন্সিপাল নাই, বিভিন্ন বিষয় পড়াবার জন্য সাবজেক্ট টিচার, সেখানে অভাব আছে। বিনা বেতনে কলেজ অবধি পড়ার ব্যবস্থা করেছিল বামফ্রন্ট সরকার। এখন আপনার কি শিক্ষা জ্যোতি না প্রজ্ঞা জ্যোতির নামে ত্রিপুরার যে শ্রেষ্ঠ যে স্কুলগুলো গড়ে উঠেছিল, সেগুলো হাতে নিয়ে ওখানে সরাসরি বেতনের জন্য টাকা না চেয়ে ভর্তি হতে গেলে টাকা দিতে হবে, 1000 থেকে 1300-1400 টাকা দিতে হবে। কজন দিতে পারছে? মাস্টার নাই, তারপরেও ইংরেজিতেই সব পড়ানো হবে। কোথায় ইংরেজিতে পড়াবেন? সর্বনাশ হয়ে যাচ্ছে, ফলাফল খারাপ হচ্ছে, ছাত্রের সংখ্যা কমছে, স্কুলের সংখ্যা, গ্রামের স্কুল বন্ধ করে দিচ্ছে, 10টা স্কুল একসাথে করে একটা স্কুল করছে, মিড ডে মিল প্রায় বন্ধ। প্রশ্ন করলে শুনছে কে? খবর রাখছে কে? এটা এডিসি বলুন, এডিসির বাইরে বলুন, এই জিনিস চলছে। হাসপাতাল, ডাক্তার কম, নার্স কম, স্বাস্থ্যকর্মী কম, গরিব মানুষ। বামফ্রন্ট সরকারের সময়ে সব ওষুধ বিনা পয়সা পেতেন, এটা আমরা দাবি করি না। 4টা 5টা 6টা জিনিস অন্তত দিত, এগুলো কিচ্ছু না। সুই, সুতা, গজ, ব্যান্ডেজ, কাটা ছেঁড়া, সেলাই করতে হবে, এগুলো পর্যন্ত রুগীর পরিবারকে ছাগল ভেড়া বিক্রি করে এগুলো কিনে দিতে হচ্ছে। সরকারটা কোথায়? এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। রেশনিং ব্যবস্থা, জিনিসের দাম তো বাড়ছেই, কোনো নিয়ন্ত্রণ নাই। এখন তো মাঝে মধ্যে জিনিসপত্রের দরদাম বৃদ্ধি নিয়ে বর্তমান ত্রিপুরা রাজ্যের সরকার কোনো রাফা করেন না। রেশনিং ব্যবস্থা এটা প্রায় অর্ধমৃত জায়গায় চলে গেছে। একবারে গিয়ে রেশন থেকে যে 2-3টা জিনিস পান, এগুলো একসাথে পান না, প্রশ্ন করতে পারেন না। প্রশ্ন করলে পর দোকানের মালিক পাল্টা চোখ লাগিয়ে দাঁত বের করে মুখ মানে খিচিয়ে কথা বলেন। আপনারা কে? আপনাদের কাছে কেন জবাব দেব? আপনাদের কথাই কি আমরা রেশনের দোকান খুলেছি?
যাদেরকে খুশি রেখে রেশন দোকান চালাচ্ছি তারা জিজ্ঞেস করলে দরকার হলে কিছু কথা বলবো, বলে আবার পরে বলছে আপনারা জানেন না টাকা জমা দিয়ে রাখছি, সরকার থেকে জিনিস দেবে, এরাই তো আমাদের দিতে পারছে না, আপনারা তো আসছেন, বুঝতে পারছি আপনাদের অসুবিধা হয়, আমাদের ধরকাচ্ছেন বলেন, আমরা রাগ করে এগুলো বলছি, আমরা কোত্থেকে জিনিস দেব? আমরা বলছি 14টা 15টা জিনিস, আরে 2-3টা জিনিসই দিতে পারছে না, কি ব্যাপার, কোথায় এই সরকারটা নিয়ে যাচ্ছে আমাদেরকে? কাজে এর পাশাপাশি যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা কি, এই যে অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, কারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন? উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, গরিব মানুষ, নিম্নবিত্ত, তারাই আমাদের এই রাজ্যের 45 লক্ষের মধ্যে প্রায় 35 থেকে 37 লক্ষ হবেন। সরকারি কর্মচারী কত? বামফ্রন্ট সরকারকে হটিয়ে যখন সরকার আসেন তখন 1,65,000, এবং তার সঙ্গে যারা পেনশন পেতেন 80 থেকে 88,000, সেই সংখ্যা বাদ দিয়েই বলছি, এখন সরকারি কর্মচারীর সংখ্যা 1,15,000। ঘরে ঘরে না চাকরি হওয়ার কথা ছিল, শূন্যপদ থাকবে না তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোথায়? কে এর জবাব দেবে? জবাব দেওয়ার কোনো লোক নাই, এবং সামগ্রিক এই অর্থনৈতিক আক্রমণের পরিপ্রেক্ষিতে আক্রান্ত হচ্ছেন গরিব অংশের মানুষ। এর বিরুদ্ধে মানুষ যাতে কথা বলতে না পারে, প্রতিবাদ করতে না পারে, আন্দোলন করতে না পারে, সংগ্রাম করতে না পারে, তার জন্য এই সরকারটা আসার পর তারা জানতেন তারা যা বলেছেন তা তারা করবেন না, উল্টো পথে আসবেন, মানুষ মেনে নেবে না। ত্রিপুরার মানুষ অন্য মেজাজের, অন্য ধাতুতে গড়া, তারা এগুলো প্রতিবাদ করবেন। কাজে প্রথম থেকেই কণ্ঠরোধ করে দাও, গণতান্ত্রিক অধিকার হরণ করো, ফেসিবাদী রাজত্ব কায়েম করো, যে অফিসগুলো থেকে লাল ঝান্ডা উড়িয়ে মানুষকে সংগঠিত করে অত্যাচারী জমানার বিরুদ্ধে লড়াই, তার মৃতদেহ পার্টি জানা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো এই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন 18-র পর থেকে ত্রিপুরায় কোন নির্বাচন হচ্ছে, এটা পঞ্চায়েত বলুন, নগর বলুন, এডিসি বলুন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, দেশে বিধানসভার নির্বাচন। কাজে পঞ্চায়েত থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন এই বিজেপি সরকার আসার পর হয়েছে, একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, এমনকি বিজেপির সমর্থক যাদের উপর বিশ্বাস রাখতে পারছে না, তাদেরকেও তাদের নিজের ভোট নিজেদেরকে দিতে দেয়নি। মাসলম্যান, বেশি বহল টাকার বিনিময়ে তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে, বাড়ি থেকে বেরোতে দেয়নি, ভোট কেন্দ্রে যেতে দেয়নি, তাদের ভোট এরাই সেখানে দিয়ে বিজেপিকে জিততে সাহায্য করেছে। তাও জিতত না যদি তীব্রামথা সেখানে প্রবঞ্চনা না করতে উপজাতি অংশের মানুষের সাথে। ভোট এখানে এখন প্রহসনে পরিণত হয়েছে। পত্রিকা, অন্যান্য প্রচার মাধ্যম স্বাধীনভাবে লিখতেও পারছে না, বলতেও পারছে না, এগুলো আক্রান্ত হচ্ছে, এগুলো ভেঙে দিচ্ছে, লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে না, সরকার দিক থেকে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে না। এরকম একটা অরাজকতা এই ত্রিপুরায় চলছে। মায়েদের বোনেদের উপর আক্রমণ প্রায় প্রতি সপ্তাহে। থানায় গেলে পর অধিকাংশ থানায় দারোগারা বাবুরা বলছেন, কেন এসছেন, আবার কিসের মামলা, কোর্ট কাছারি করে কি লাভ হবে, তাহলে কি হবে, প্রতিবাদ পাবো না বলে আপনারা গ্রামে যান, মন্ডলের সঙ্গে কথা বলুন। মন্ডল বলে, মন্ডল জানেন না ত্রিপুরায় আছেন বিজেপির নেতা, তারাই তো সব চালাচ্ছে, তাদের কাছে যান, তারাই মীমাংসা করে দেবে, আমাদের কোনো অসুবিধায় ফেলছেন, আর নিজের পয়সা খরচ হবে, লাভ হবে না তো কিছু। এই যদি পুলিশের বক্তব্য হয় তাহলে আইন শৃঙ্খলা কি করে থাকবে? আইন শৃঙ্খলার প্রশ্নটা এখানে আসছে কোত্থেকে? অরাজকতা যে আমরা বলছি, কল্পিত নাকি এটা? উদয়পুরে কি চলছে প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে, শহর থেকে আরম্ভ করে গ্রামাঞ্চলে। আমি যে বিশাল গড়ের উপর দিয়ে আসলাম, এখানে কি চলছে প্রতিদিন, প্রতি সপ্তাহে পত্রিকায় উঠছে। একই শুধু ডেইলি দেশের কোথায় উঠছে, দৈনিক সংবাদ পড়ুন, সন্ধান পত্রিকা পড়ুন, প্রতিবাদী কলম বলুন, এগুলি তো কমিউনিস্ট পার্টি চালায় না। তারাও তো মানুষের ক্ষোভ, বিক্ষোভ, এই সত্য, এই ঘৃণ্য ঘটনা
চেপে রাখতে পারছে না। এরকম একটা পরিস্থিতি চলছে। এবং এই যে আমরা আজকে এখানে সম্মেলনে বসলাম, সভা সুন্দর সমিতি, তফসিলি অংশের মানুষ আমাদের ত্রিপুরায় 17% চেয়ে খানিকটা বেশি আছেন। এদের মধ্যে সভা সুন্দর অংশের মানুষ উল্লেখযোগ্য, তফসিলিদের মধ্যে দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ে হবে। তাদের একটা বড় অংশ মানুষের জামা কাপড় সাবসুরত করে ইত্যাদি ইত্যাদি করে দিয়ে তার থেকে কিছু আয় উপার্জন করে চলবার চেষ্টা করতেন। সবাই সংগঠনের নাম সভা সুন্দর হলো, সবাই এই ইত্যাদি ইত্যাদি কাজ করেন, জামা কাপড় ধোয়ার কাজ করেন, ঘটনা তার না। তাদের মধ্যে অন্যরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, লেখাপড়া যারা শিখতে পেরেছেন চাকরি বাকরির চেষ্টা করেন, অন্যান্য কৃষিকাজ করেন। ঠিক আছে, বামফ্রন্ট সরকারের সময় তপশিলি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু মুসলমান, এই চারটা অংশ ত্রিপুরার জনসংখ্যার বড় অংশ। এদের মধ্যে এদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য আলাদা করে বছর ভিত্তিক কর্মসূচি হাতে নিয়ে সরকার কার্যকরী উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। তফসিলিদের মধ্যে তফসিলি অধ্যুষিত এলাকা, তার মধ্যে এই সভা সুন্দর অংশের মানুষ, তারাও যে এলাকায় আছেন, এই সমস্ত এলাকায় রাস্তাঘাট, জল, কল, স্কুল, প্রাথমিক হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এই সমস্ত কিছুর ব্যবস্থা বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছে। বাড়ির কাছে স্কুল, 5 কিলোমিটার হেঁটে যেতে হবে না। এবং স্কুলে যাওয়ার আগে ছোট্ট ছোট্ট সন্তান স্কুলে নেওয়ার জন্য তাকে প্রস্তুত করা, তার জন্য যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর সংখ্যা বাড়িয়েছে। আর কিছু না, ওখানে গেলে অন্তত খিচুড়িটা খাবে, স্বাস্থ্যটা ভালো থাকবে, এই সমস্ত ব্যবস্থা করেছে। এবং লেখাপড়া শেখার ক্ষেত্রে বিনা বেতনে কলেজ অবধি পড়া, বিনামূল্যে বই, কম পয়সায় পরীক্ষার ফিস, পোশাক ইত্যাদির জন্য পয়সা, এমনকি জুতো কেনবার জন্য পয়সা। স্কুলে আসার সময় বাড়ি থেকে জল ফুটিয়ে দেবেন মা, সেই জল যাতে বোতলও করে নিয়ে আসতে পারে, সেই বোতল কেনার পয়সা এবং ব্যাগ কেনার পয়সা পর্যন্ত বামফ্রন্ট সরকার দেওয়ার চেষ্টা করেছে। এগুলো তো কল্পনা না। আপনারা যারা এখানে আছেন তাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, নিজের পরিবারের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছেন। এবং চাকরির ক্ষেত্রে হাজার হাজার মানুষকে চাকরি দিতে পেরেছে, সব বেকার সমস্যার সমাধান করেছে, কোনো বেকার রেখে যায়নি, ঘটনা তা তো না। কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর, এর আগের সরকাররা থাকার সময়, কি উপজাতি কি তফসিলি, সংবিধানের নিয়ম অনুযায়ী তাদের যে চাকরি পাওয়ার কথা ছিল, চাকরি তাদের দেয়নি। সেই অপরিত যে সংখ্যাটা ব্যাকলগ বলে, অর্থাৎ যেগুলো জমে আছে, নতুন করে যখন আমরা চাকরিতে নেব, বামফ্রন্ট সরকার এই জমে থাকা চাকরিগুলো সেখানে পূরণ করার চেষ্টা করেছে। এই পদক্ষেপ নেওয়ার জন্য আগরতলা নগরের নির্বাচনে দশরথ দেব মুখ্যমন্ত্রী, আগরতলা শহরের নির্বাচনে বামফ্রন্ট পরাজিত হয়েছিল। বলে সব তো তফসিলি আর সেখানে যারা ট্রাইবেল, তাদের জন্যই সরকার চাকরি দিচ্ছে, আমাদের চাকরি দিচ্ছে না। যতই ব্যাখ্যা করে বলা হচ্ছে, আরে এ তাদের ন্যায্য অধিকার, তাদের বঞ্চিত করা হয়েছে। বামফ্রন্ট সরকার এই বঞ্চনার অবসান ঘটাবার জন্য জমে থাকা শূন্য পদগুলো তাদের জন্য পূরণ করছে। কে বলছে তোমাদের চাকরি নেই? কে কার কথা শুনে বিভ্রান্ত করে তারা কিন্তু নগর দখল করেছিল। যারা পুরনো মানুষ, তাদের অনেকে মনে থাকতে পারে, আগরতলায় হেরে গেল দশরথ দেব মুখ্যমন্ত্রী থাকতে, হেরেছে এই বিষয় নিয়ে। তারপরেও বামফ্রন্ট সরকারকে পেছনের দিকে ঠেলে দিতে পারেনি। এবং চাকুরির ক্ষেত্রে যে সংরক্ষণ, উপজাতি তফসিলি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা, সেই সংরক্ষণ অত্যন্ত কঠোরভাবে বামফ্রন্ট সরকার মান্যতা দিত। প্রমোশন, সেক্ষেত্রেও উপজাতি তফসিলি চাকুরির ক্ষেত্রে যে সংরক্ষণ, প্রমোশনের ক্ষেত্র তারা যাতে এই সংরক্ষণের সুযোগ নিতে পারেন, তার ব্যবস্থা বামফ্রন্ট সরকার নিশ্চিত করেছিল। বর্তমানে কি চলছে? সমস্ত উলট পালট, লন্ডভন্ড করে দিয়েছে। কৈফিয়ত চাওয়ার সুযোগ নাই। বিধানসভায় কথা বললে পর টুটি টিপে ধরবার চেষ্টা করে। যারা চেয়ারে বসে বিধানসভা চালান নিয়ন্ত্রণ করেন, তারা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখে তার ইশারা ইঙ্গিতের উপর নির্ভর করে তাকে চালাবার জন্য আরেকজন নিজেকে অতি পণ্ডিত মনে করেন, সব ব্যাপারে
তিনি আবার তার দিকে তাকান, তিনিও চোখে আট দেন, তারপর দেখা যায় বিরোধীদের তোলাই প্রশ্নগুলো কথাই বলতে পারছে না, স্তব্ধ করে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি ত্রিপুরায় চলছে, কঠিন পরিস্থিতি। তাহলে কি হবে? দেশে যা চলছে ত্রিপুরাতে আরো খারাপ চলছে। এটা তো চলতে দেওয়া যায় না, এটা তো বিরোধিতা করতে হবে। সভা সুন্দর সমিতির মানুষ যে অধিকারগুলি আপনারা পেয়েছিলেন, স্ত্রী কিনে দেওয়ার টাকা, মেশিন নিয়ে কাপড় কাচার জন্য মেশিন কিনবার টাকা, বাজারের মধ্যে ছোট্ট একটা দোকান, তারপরে একটু জায়গা ঘর তৈরি করতে সাহায্য করা, এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা, একটু জমি থাকলে পরে সেচের ব্যবস্থা করা, ছেলে মেয়ের পড়ার ব্যবস্থা করা, এই অধিকারগুলো সমস্ত হাতছাড়া হয়েছে। এখন যদি মনে করেন একটু চুপচাপ থেকে এদের সঙ্গে খাতির করে যদি চলা যায়, এই মণ্ডলের লোকদের খুশি রাখা যায়, তাহলে বোধহয় সমস্যাগুলির সমাধান হবে। যেগুলি হাতছাড়া হয়েছে এগুলি ফেরত পাবো। 7 বছর তো হয়ে গেল, 8 বছরে পা দিচ্ছেন, সামনের ফেব্রুয়ারিতে হচ্ছে, পাচ্ছেন। আরে বিজেপির গরিব মানুষই নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, উপেক্ষিত হচ্ছে। ভোট আসলে পরে 1 মাস আগে তাদের কদর বাড়ে, আর বাকি সবটা সময় পাও। তো আপনারটা কি করে হবে? তাহলে ঐক্যবদ্ধ হতে হবে, শক্তি বাড়াতে হবে। আপনারা যারা সভা সুন্দর অংশের মানুষ হিসেবে তফসিলি অংশভুক্ত, শুধু সভা সুন্দর অংশের মানুষ যারা, তাদেরকে ঐক্যবদ্ধ করলে চলবে না, তফসিলিদের ঐক্যবদ্ধ করতে হবে। শুধু তফসিলিদের ঐক্যবদ্ধ করে এই দাবি আদায়ের জন্য যদি মনে করেন আমাদের লড়াই করে দাবি আদায় করতে হবে, লড়াই করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একক বিচ্ছিন্নভাবে শুধু সভা সুন্দর অংশের মানুষ তাদের লড়াই করলে চলবে না। অন্যান্য যে গণতান্ত্রিক অংশের মানুষ, তারাও আপনাদের মতোই তাদের যে সমস্যা, যে সুযোগগুলো বামফ্রন্ট সরকার থাকার সময় তারা পেয়েছিলেন, এগুলো এই সরকারের দৌলতে সমস্ত ছিনিয়ে নিয়েছে। তারা ওগুলোর জন্য লড়াই করছে, তারা ঐক্যের কথা বলছে, আপনাদের ঐক্যের কথা বলতে হবে। উভয় অংশের ঐক্যের মধ্য দিয়ে উভয়ের যে দাবি, সেই দাবি আদায়ের লড়াই তীব্র তীক্ষ্ণ করতে হবে। তার উপর ভিত্তি করে এই সরকার জনশত্রু, তার উপর চাপ সৃষ্টি করতে হবে। চাইলে যা খুশি তারা করবেন, কারোর কথা শুনবেন না, যেমন তেমন ভোট জালিয়াতি করে সরকার চালাবেন। 1বার 2বার পারা যায়, সবসময় পারা যায় না, এটা মাথায় রাখতে হবে। এটা ইতিহাসের অভিজ্ঞতা। কাজে সেদিক থেকে যেটা বলবো, তাহলে এই পরিস্থিতিতে সারা দেশে লড়াইটা তীব্র হচ্ছে, বিকশিত হচ্ছে, আমাদের রাজ্য এটাকে প্রসারিত করতে হবে। তার জন্যে আপনাদের সংগঠনের, নিজস্ব সংগঠনের মেম্বারশিপ বাড়াতে হবে, ঘরে ঘরে যেতে হবে, কথা বলতে হবে, বুঝাতে হবে। চট করে গেলেন, রিসিট নিয়ে দাঁড়ালেন, আমাদের মেম্বারশিপ এত টাকা, না দিতে পারলে ঘরে চলে আসলেন। আরে কেন দিতে পারলো না, কেন দেবে না, কি ব্যাপার, কথা বলবেন না। বছরে তো 1বার 2বার কথা বলতে হবে, সময় নিয়ে আলোচনা করতে হবে, সমস্যাটা কি জানতে হবে। তাদেরও কিছু বক্তব্য থাকতে পারে আপনি যখন যাবেন আপনাদের সম্পর্কে। আরে তোমরা তো বছরে 1বার মেম্বারশিপের জন্য আসো, আর তো কোনো খোঁজ খবর রাখো না। এই যে সমস্যার সংকট চলছে, আরে ফ্লাডের সময় জলের তলায় চলে যাচ্ছি, সরকারও নাই, তোমরাও আসলে না, কি ব্যাপার বলবে তো। যদি আমরা না গিয়ে থাকি, বলাটা তো মানুষের অধিকার, হক। শুনবো না, বললে পরে খেপে যাব। আরে বামফ্রন্ট সরকার থাকতে তো অনেকে খাপা দেখিয়েছেন, পাত্তা দিয়েছে, আপনাদের হাঁটিয়ে দিয়েছে যে। তো এটার থেকে তো শিক্ষা নিতে হবে। কথা মানুষের সঙ্গে বলতে হবে, মানুষের কথা জানতে হবে, তাদের সমস্যাগুলি বুঝতে হবে। সেখানে আমার আপনার যে দায়িত্ব, যদি ঠিক মতো পালন না করি, স্বীকার করতে হবে, ভুল থেকে শিখতে হবে, এবং সেই মানুষকে সচেতন করে সঙ্গে নিয়ে এগোতে হবে। রাগ করে দিল না, চলে যায়, আর আসবো না, তাতে তার কি হবে? ক্ষতি তো আপনার হলো। ফলে এই যে জায়গাটা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে একটু সময় নিয়ে 1 মাস 1.5 মাস 2 মাস ঘুরে আপনার নিজের শক্তিটা বাড়ান। যেখানে সভা সুন্দর, তাদের তো করবেনই। সভা সুন্দরের বাইরে যারা তফসিলি অংশের মানুষ আছেন, তাদেরকে তফসিলি সমন্বয়ের মেম্বার করুন। আপনার তো এই মেম্বার করতে কোনো আপত্তি নেই, এটা করতে হবে। শুধু সভা সুন্দর, তাহলে এটা একটা বিচ্ছিন্ন, সংকীর্ণ, সীমাবদ্ধ গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখা হবে, তাহলে পরে সমস্যার সমাধান হবে না। এই জায়গাটা আপনাকে দেখতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলনে জোর দিতে হবে। এবং এই সাথে এই যে আন্দোলন যাতে করা না যায়, তার জন্য যে এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট আক্রমণ,
নয়া ফেসিবাদ যেটাকে বলা হচ্ছে, শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষের মধ্যে এই বিজেপির নেতৃত্বে পেছন থেকে আরএসএস এর মানে পরিচালনায় তারা ভারতবর্ষের বুকে নয়া ফেসিবাদী ব্যবস্থা কায়েম করতে চাইছে। তার মূল কথাটা কি? আলখাল্লাটা হচ্ছে গণতন্ত্রের, আর ভেতর থেকে গণতন্ত্র ধ্বংসের সমস্ত ষড়যন্ত্র। সহজে এক লাইনে এক কথায় আমি এটা বলবার চেষ্টা করলাম। এটা ত্রিপুরায় শুরু হয়েছে। ওই যেটা বলছিলাম, মুসলমানদের ব্যবহার করে আমার আপনার ভোটের অধিকার হরণ করছে। আরে মুখ্যমন্ত্রীর কোয়ার্টার থেকে 150 মিটারের মধ্যে শিশুবের স্কুলে ভোট হচ্ছে, 10:30টার পরে আর ভোট নাই। ওখান থেকে ডিজিপির হেডকোয়ার্টার অফিস 100 মিটার, কিন্তু এখানে ভোট দিতে পারছে না মানুষ। আমি তো এগুলো বলছি চোখের সামনে দেখা। ওখানেই তো আমাকে থাকবার জন্য একটা কোয়ার্টার দেওয়া হয়েছে, এটা দয়ার দান না, এটা আইনের ভিত্তিতেই দিয়েছে। ওখান থেকে তো এগুলো দেখছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, ভোটের অধিকার পুনঃস্থাপন করতে হবে। আমার ভোট আমি দেব, আমার সংগঠন করার অধিকার, অফিস খোলার অধিকার, মিছিল মিটিং করার অধিকার, প্রতিবাদ জানানোর অধিকার, ধর্মঘট করার অধিকার, দাবি জানাবার অধিকার। এই যে অধিকারগুলো হরণ করে নিয়ে আমাদেরকে মানে গলা চেপে ঘাট ধরে বসিয়ে রাখবার চেষ্টা করছে। আর কতদিন বানবেন? এতে তো জিনিসের দাম কমছে না, টাকার দাম বাড়ছে না, বেকারদের চাকরি হচ্ছে না, আপনার ছেলে মেয়ের সুবিধা হচ্ছে না, তাহলে কেন আর অপেক্ষা করবেন? এই জায়গাটাতে আমাদেরকে কিন্তু ভূমিকা নিতে হবে। শুধু সভা সুন্দর সমিতি না, তফসিলি সমন্বয়, যুবক, ছাত্র, শিক্ষক, কেরানি, কর্মচারী, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, মায়েদের বোনেদের সংগঠন, সবাইকে। 45 লক্ষ মানুষ নামবে না, একটা ছোট্ট অংশ থাকবে তাদের সমর্থক। এর বাইরে বাকি যারা নৈতিক সমর্থন করলো সবাই মাঠে আসবে মনে করার কারণে। সবাই আসছে না, আমরা কি করব? আমরা যারা আছি, আপনি যে সংগঠনের নেতৃত্ব করছেন সামনের সারিতে, আপনাকেই সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। ঢিল পড়বে, পাটকেল পড়বে, রক্ত ঝরাবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যেই আপনি চিরদিন বেঁচে থাকবেন, কিন্তু পেছনে হটা যাবে না। এই যে দৃষ্টি, এই দৃষ্টি নিয়ে অগ্রসর হতে হবে। এই লড়াই যাতে করা না যায়। সারা দেশে যেমন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, ত্রিপুরা তো তার এই জিনিস করার চেষ্টা করছে। বিজেপি দায়িত্ব নিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করার, আর ত্রিপুরা মাথায় দায়িত্ব নিয়েছে উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ তৈরি করার। সরকারে যেমন কাজ নাই, দুর্নীতি চলছে। আপনার এই এডিসির মধ্যে তো ভোট আসছে সামনের এপ্রিল মাসে, তো করতে হবে। গ্রামের ভোট করছে না, কিন্তু এডিসি তো এইভাবে চলবে না। এতে সংবিধানের সৃষ্টি, এটাই তো লড়াই করে ষষ্ঠ তফসিলের ভিত্তিতে এডিসি করার জন্য বামফ্রন্ট সেখানে এই আইনটা তৈরি করেছে। কারণ জানতো সবসময় আমরা নাও থাকতে পারি, কিন্তু আমরা যখন থাকবো না তখন এই সংস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য অন্যরা যারা সরকার আসবে তারা নানা ছলচাতুরি করবে। এটা যাতে করতে না পারে, সংবিধানের নীতি নিয়মের ভিত্তিতে আমরা যদি ষষ্ঠ তফসিলের ভিত্তিতে করতে পারি, তাহলে এটা করতে পারবো না। যখন আমরা এই লড়াইটা করি তখন অনেকে বলছেন আরে সপ্তম তফসিলে হয়েছে তো হয়েছে, আবার ষষ্ঠ তফসিলে তো হইচই করছেন কেন? বুঝবার চেষ্টা করেছি, অনেকে বুঝতে চাননি, এখন হয়তো অনেকে বুঝবার চেষ্টা করছেন। এটাই তো কমিউনিস্ট, এটাই তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দূরদৃষ্টি। ফলে এই জায়গাটা দাঁড়িয়ে কি চলছে? লুঠের একটা পরিণত হয়েছে। এডিসিতে যারা কাজ করেন, সরকারে যারা কাজ করেন, তাদের মধ্যে প্রতিযোগিতা, কে বেশি লুট করতে পারছে। কাজ নাই, খাবার নাই, অনাহার মৃত্যু হচ্ছে, শিক্ষক নাই, ডাক্তার নেই, ঔষধ নাই, রেশন ঠিক মতো চলে না। এরা ফুর্তি করবার জন্যে, আরে যারা রিটায়ারমেন্টে গেছে 3 শতাধিক মানুষ, তারা টাকা পাচ্ছে না, আর কোনো আয় উপার্জন নাই, মামলা করতে হচ্ছে, কোর্টে গেছে, কোর্ট তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এরকম জায়গায় দেখা যাচ্ছে এডিসির নেতারা ফুর্তি করার জন্য নাচ গানের দল নিয়ে ভারতবর্ষের বাইরে তারা ঘুরে বেড়াচ্ছেন। বুঝতে পারছেন এদের দৃষ্টিভঙ্গি? এদের কাছে কিছু প্রত্যাশা করা যায়, ট্রাইবেল হোক নন ট্রাইবেল হোক। কাজে এই পরিস্থিতিতে এই সমস্ত কিছুর বিরুদ্ধে একতা রক্ষা করতে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি বাঙালি, এই ঐক্যই, এই মেলবন্ধনেই ত্রিপুরায় একসময় দুঃশাসনের অবসান ঘটিয়ে, বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে, ত্রিপুরার মানুষের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিয়ে মানুষের সমস্যা
বহুলাংশে দূর করার ক্ষেত্রে যেমন একটা কার্যকরী পরিমণ্ডল তৈরি করেছে, দেশের সামনে বিকল্প পথের দিশা দিয়েছে, এটা পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করতে গেলে পর আমাদের কিন্তু এই ঐক্য রক্ষা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা তীব্র করতে হবে, এবং যে অধিকারগুলো আমরা ভোগ করতাম একে একে যেগুলো ছিনিয়ে নিয়েছে এগুলো উদ্ধার করার জন্য সরকারেরই সিদ্ধান্ত। ঘোষণা দিয়ে যে বাতিল করেছে তা না, করছে না, করতে চাইছে না, কেন করছো না, এটা কিন্তু যুদ্ধই লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারের উপর চাপ সৃষ্টি করে এই দাবি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এই যে বিষয়গুলো আপনারা শুনলেন, আমাকে বলার সুযোগ দিলেন, এবং আমিও নির্বিঘ্নে খোলা মন নিয়ে এই কথাগুলো আপনাদের সামনে বললাম। আমার বিশ্বাস শুধু সবার সুন্দর সমিতির সম্মেলনে যে প্রতিনিধি হয়ে যারা এসছেন তারা শুধুমাত্র একটা নতুন রাজ্য কমিটি তৈরি করবেন, সেক্রেটারি প্রেসিডেন্ট করবেন, নেতা নির্বাচন করবেন, চলে যাবেন, আবার 3 বছর পর দেখা হবে, তার জন্য আসেননি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলোর নির্যাস আপনাদের রিপোর্টের মধ্যে থাকবে। ছোট্ট হতে পারে রিপোর্ট, এটাই থাকবে। আমি এটা থেকেই একটু বাড়িয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। তাহলে কি হবে? তাহলে সম্মেলন থেকে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় এই আলোচনার ভিত্তিতে একটা সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে, সাহস বাড়াতে হবে মানুষকে তেজি মনোভাব নিয়ে ঘর থেকে বের করে আনতে হবে। একটা জঙ্গি মনোভাব নিয়ে মানুষই সবকিছু করতে পারে। ইতিহাসের নির্ধারিকা শক্তি লড়াকু মানুষ, তার কোনো বিকল্প নাই। কাজে সেই চেতনা নিয়ে আপনারা যেমন কাজ করবেন, যারা প্রতিনিধি না অনেক দূর থেকে এসছেন, বাগমার মানুষ যারা এখানে উপস্থিত থেকে কথা শুনছেন, দূর থেকে শুনছেন, তাদের কাছে আবেদন থাকবে, শুধু সম্মেলন সফল করার জন্য টাকা পয়সা জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন, এতেই দায়িত্ব কিন্তু নিষ্পন্ন হবে না। সামনের দিনে পরিস্থিতি যা বুঝবার চেষ্টা করছেন, বুঝলে তো চলবে না, আপনাকেও কিন্তু সেখানে সক্রিয় ভূমিকা নিতে হবে। এটা আপনাদের কাছেও আমাদের আবেদন। আমাদের বিশ্বাস পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে পরিবর্তন ঘটছে। যে সকালবেলা অন্ধকার দেখেছেন না, বৃষ্টির মতো মনে হয়নি, এখন তো রোদ্র উঠছে। এটা প্রকৃতির নিয়ম, এটাও জীবনের নিয়ম, এটাই জীবনের অভিজ্ঞতা, এটাই ইতিহাসের অভিজ্ঞতা। একতরফা চলে না, একতরফা যে চলে না, এটা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হবে, প্রমাণ করতে হবে। আপনারা করবেন এই বিশ্বাস নিয়ে সম্মেলনের সর্বত সাফল্য কামনা করে অনেকক্ষণ যাবৎ আমি কথা বললাম, আপনারা আমার কথাও বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকুন, আমার নমস্কার নেবেন।